এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সুড়ঙ্গ থেকে হামাসের শীর্ষ 2 নেতার মরদেহ উদ্ধার। রক্তপাত বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প। গাজা ইসরায়েলি হামলায় নিহত 200 ফিলিস্তিনি, বাস্তুচ্যুত 3 লাখ। পাকিস্তানকে সমর্থন, তুরস্কের সঙ্গে চুক্তি স্থগিত করল আইআরটি বোম্বে। লাখো গাজাবাসীকে নিভিয়ায় সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার খবর সত্য নয়, জানিয়েছেন ত্রিপোলির মার্কিন দূতাবাস। হায়দ্রাবাদে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত 17। সুড়ঙ্গ থেকে হামাসের শীর্ষ 2 নেতার মরদেহ উদ্ধার, জানিয়েছেন রিপোর্টে। গাজায় দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনিসের একটি সুড়ঙ্গ থেকে হামাসের সামরিক শাখার ডিফেক্টো কমান্ডার মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সৌদি সংবাদ মাধ্যম আল হাদাতের বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নিচে একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বড় ধরনের হামলা চালায়। ওই হামলায় সিনওয়ার নিহত হন বলে ধারণা করা হচ্ছে। সুড়ঙ্গটি থেকে সিনওয়ারের আরও 10 জন সহযোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ইসরায়েলি ওই হামলায় হামাসের সামরিক শাখা রাফা ব্রিগেডের মোহাম্মদ শাবানও নিহত হয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তবে সিনওয়ার ও শাবানার মৃত্যুর বিষয়ে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। রক্তপাত বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল সোমবার 18 মে এই ফোনালাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, এই ফোনালাপের বিষয়বস্তু হবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রক্তপাত থামানো ও বাণিজ্য। ট্রাম্প আরও জানান, তিনি পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং নেটোর বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, আশা করি এটি একটি ফলপ্রসূ দিন হবে, একটি যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সহিংস যুদ্ধ শেষ হবে। এটি এমন একটি যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না। ফোনালাপের বিষয়টি রাশিয়া নিশ্চিত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ট্রাম্প পুতিন ফোনালাপের প্রস্তুতি চলছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 200 ফিলিস্তিনি, বাস্তুচ্যুত 3 লাখ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের বিভিন্ন এলাকায় গত 48 ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনী 200 জনের বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে এবং প্রায় 3 লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে। রোববার 18 মে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটের গত 2 দিনে 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ। গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই অঞ্চলের 1000-এরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি 3 লাখেরও বেশি বাসিন্দাকে গাজা শহরে ঠেলে দেওয়া হয়েছে, সেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে প্রায় 140 জন ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়া ইসরায়েলি ড্রোনগুলো জাবালিয়া ক্যাম্পের তেল আল জাতার, বেইত লাহিয়া শহর এবং উত্তরের অন্যান্য অঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়ার জন্য নির্ধারিত শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে। গাজার মিডিয়া অফিস বলছে, এই ঘটনার সময় আন্তর্জাতিক মহলের নীরবতা ও নির্লজ্জ সহযোগিতা গভীর উদ্বেগজনক। পাকিস্তানকে সমর্থন, তুরস্কের সঙ্গে চুক্তি স্থগিত করল আইআইটি বোম্বে। ভারতের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বোম্বে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সকল প্রকার যৌথ চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের প্রতি তুরস্কের সামরিক সহায়তা এবং রাজনৈতিক সমর্থনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার 17 মে এক ঘোষণায় আইআইটি বোম্বে জানায়, তুরস্ককে ঘিরে বর্তমান
রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আমাদের সকল একাডেমিক চুক্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হচ্ছে। জানা গেছে, ভারতের পেহেলগামে হামলার জবাবে চালানো অপারেশন সিঁদুর সময় পাকিস্তানকে তুরস্কের ড্রোন সহায়তা ভারতের কাছে গভীর উদ্বিগ্ন তৈরি করেছে। ভারতীয় ভূখণ্ডে উদ্ধারকৃত তুর্কি কামিকাজে ড্রোন এবং পাকিস্তান সেনাবাহিনীর চালানো ড্রোন হামলায় তুরস্কের জড়িত থাকার অভিযোগ সামনে আসে। একই সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইফ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে আলাপ করে সমর্থনের বার্তা দেন। এছাড়াও 6টি সামরিক বিমান ও একটি যুদ্ধ জাহাজ পাকিস্তানে পাঠানো হয় বলে জানা গেছে। এর প্রেক্ষাপটে তুর্কি পণ্য বর্জন এবং তুরস্কের সঙ্গে সকল প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান ভারত জুড়ে জোরালোভাবে উঠেছে। লাখো গাজাবাসীকে লিবিয়ায় সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার খবর সত্য নয়, জানিয়েছেন ত্রিপোলির মার্কিন দূতাবাস। ফিলিস্তিনে যুদ্ধ বিধ্বস্ত গাজার অধিবাসীদের লিবিয়ায় সরিয়ে নেয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংবাদ মাধ্যমের প্রকাশিত এমন প্রতিবেদনকে সত্য নয় বলে জানিয়েছে ত্রিপোলির মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার আজ রোববার দেয়া এক পোস্টে ত্রিপোলির মার্কিন দূতাবাস লিখেছে, গাজাবাসীদের লিবিয়ায় স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। গত শুক্রবার এনসিবি নিউজ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন গাজার প্রায় 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। পরিকল্পনার বিষয়ে জানাশোনা আছে এমন 5 ব্যক্তির বরাতে খবরটি প্রকাশ করেছে এনবিসি নিউজ। পরিকল্পনাটির বিষয়ে জানাশোনা আছে এমন 5 ব্যক্তির বরাতে খবরটি প্রকাশ করেছে এনবিসি নিউজ। তাদের মধ্যে 2 জন বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত। ত্রিপোলি ভিত্তিক লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি জাতীয় ঐক্যের সরকার এখনো প্রতিবেদনটি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার নেয়ার পর গাজার ফিলিস্তিনদের জন্য দেশে সরিয়ে উপত্যকাটি খালি করার একটি পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। এজন্য তিনি গাজার বাসিন্দাদের আশ্রয় নিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে দেশ দুটি ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করে। হায়দ্রাবাদে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত 17। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরের 4 মিলার গেটের সামনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। সরকারিভাবে নিহত সংখ্যা জানানো না হলেও বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর 5:30টার দিকে গুলজার হাউস নামক ওই বহুতল ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে বেশিরভাগই মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায়। জানা গেছে, সাধারণ মানুষের বসবাসের পাশাপাশি বাণিজ্যিক ভবনেও ওই ভবনটি ব্যবহার করা হয়ে আসছিল। ভবনটির নিচের তলায় একাধিক জুয়েলারি দোকান ছিল। এদিন সকালে ওই ভবনের নিচতলায় জুয়েলারি দোকান ছিল। এদিন সকালে ওই ভবনের নিচতলায় এরকমই একটি জুয়েলারি দোকানে আগুন লাগে।